শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। আগামী দিনগুলিতে এটা আরো ভয়াবহ রূপ নেবে। তো স্বাভাবিকভাবেই কংগ্রেস সেখানে একটা ভালো ফল করবে এই প্রত্যাশা অন্তত আমরা আমরা সবাই প্রত্যেকেই আমরা এটা করছি। এবং প্রতিদিন দুর্নীতির প্রসঙ্গ তুলে একজন আরেকজনকে বা একটি দল আরেকটি দলকে তারা দোষারোপ করে চলেছে। এখন প্রকৃত গার্জিয়ান কে? এখানে এডিসিতে যদি দুর্নীতি হয় তাহলে এই দুর্নীতি রোধ করার দায়িত্ব কার ছিল? রাজ্য সরকারের। রাজ্য সরকার এতদিন কেন এটা দেখেনি? এই লড়াইটা সম্পূর্ণরূপে আমরা আমাদের সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে লড়াই করছি। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে দুটো নির্বাচন রয়েছে, এক তো টিটিএডিসিতে নির্বাচন এবং অন্যদিকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, এবং সেই দুটো নির্বাচনেই 100% প্রার্থী দিয়ে সেখানে কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে প্রথমত ধর্মনগর যে উপনির্বাচন রয়েছে সে নির্বাচনে 2023-এ যে ফলাফলটা এসেছিল তাতে অনেকটাই কিন্তু সেখানে মানুষের সমর্থন পাওয়া গিয়েছিল, এবং তার উপরই ভিত্তি করে এবারে ধর্মনগর কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেস তাদের প্রার্থী দিয়েছে, এবং তার পাশাপাশি টিটিএডিসির আসনগুলিতেও তারা প্রার্থী দিয়েছেন। তো এই নির্বাচনের মরশুমে কংগ্রেস কতটা প্রত্যাশা রাখছে, কি কি পরিকল্পনা রয়েছে, সেটা আমরা সবটাই বিস্তারিত জেনে নেব। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মহোদয়। প্রথমেই স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। ধন্যবাদ। এবং এই দুটো নির্বাচন একই সাথে, এবং তার মধ্যে ধর্মনগরের উপনির্বাচন, যে নির্বাচনে গত বিধানসভায় আপনারা সিপিআইএম সমর্থন করেছিল, আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেখানে একটা ভালো হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছি। তার মধ্যে টিটিএডিসিতে আপনারাও প্রার্থী দিয়েছেন। প্রথমত এটা জানতে চাইব যে 2018-র পর থেকে এখন কংগ্রেসে কি পরিবর্তন এসছে, মানুষের কতটা সমর্থন বেড়েছে, এবং 23-এর বিধানসভায় যা ফলাফল হলো তা কতটা মাইলেজ দিয়েছে আপনাদের? 2018 সালের পর থেকে এটা সত্যি যে কংগ্রেস ভোট অনেকটা শিফট করেছে। বিজেপি আজকে যারা শাসন ক্ষমতায়, এই বিজেপি ক্ষমতার আসার পেছনে কংগ্রেস দলের একটা ভালো সংখ্যক ভোট বা অন্যান্য দলের ভোট, কারণ এই রাজ্যে বিজেপি মাত্র 2% ভোটের মালিক ছিল। 18 সালে দেখা গেল তারা 52%-র উপরে ভোট পেয়েছে। তো স্বাভাবিকভাবেই কংগ্রেস বরাবরের মতো, কংগ্রেসের যেখানে 37 বা 38% ভোট, এটা কংগ্রেস দলের কমিটেড ভোট ছিল। তো আমরা দেখলাম যে 18 নির্বাচনে সেখানে কংগ্রেস দলের ভোট 2%-রও নিচে নেমে এসেছিল। তো স্বাভাবিকভাবেই প্রায় 35%-র উপরে ভোট যেটা বিজেপির দিকে টার্ন করেছিল। আর 52% ভোটের এই যে গ্যাপটা, বিজেপির 2% বাদ দিলে 35 আর 2-এ 37 থেকে প্রায় মানে বলা চলে যে 15% ভোট অন্যান্য দল থেকে এসেছে। তো বিজেপির এই উত্থান, তো এটা নিশ্চয়ই পরবর্তী সময়ে যে বিভিন্ন নির্বাচন, আমরা যদি লাস্ট 2023-এর নির্বাচনটা আমরা দেখি, কারণ এই রাজ্যে বিধানসভা নির্বাচনে অনেকটা নির্বাচনের যে পরিস্থিতি বা নির্বাচক মণ্ডলী ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগটা তারা পান, যদিও ম্যানিপুলেশন থাকে, সরকারি ক্ষমতা, অর্থ, যেটা এই ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন সংযোজন, যে অর্থবল এবং মানে ইলেকশন কমিশন থেকে শুরু করে সরকারি বিভিন্ন ক্ষমতার তার যে অপব্যবহার, এটা আমরা এই গত 11-12 বছরে যেটা পরিলক্ষিত করেছি, এটা ভারতবর্ষের বুকে কখনো ছিল না, বা আমাদের রাজ্যেও আমরা এগুলি কখনো প্রত্যক্ষ করিনি। তো এবার মানে আমরা দেখছি যে এই 23 সালের নির্বাচনে যতটুকু আমাদের অ্যাচিভমেন্ট, 13টা আসনে আমরা লড়াই করেছিলাম, সিপিআইএম বা কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের আসন ভাগাভাগি হয়েছিল। আসন ভাগাভাগির পরিপ্রেক্ষিতে আমরা 13টা আসনে লড়াই করেছি, এবং এই
13টা আসনে আমাদের যে ভোট পার্সেন্টেজ শেয়ারটা অনেকটা বেড়েছিল বা ধারাবাহিকভাবে এটা বেড়ে চলেছে। তবে এবারের নির্বাচনটা আমাদের কাছে একটু আমাদের যে লড়াইটা, এই লড়াইটা ভিন্নতর। কারণ আমরা এবার সম্পূর্ণরূপে বিধানসভায় বলুন বা এডিসিতেই বলুন, আমরা প্রথমত সমস্ত জায়গায় সব কয়টা আসনেই আমরা লড়াই করছি এবং এই লড়াইটাতে আমরা সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব শক্তির উপর, সাংগঠনিক শক্তির উপর দাঁড়িয়ে আমরা লড়াই করছি। যদিও আমাদের সঙ্গে এই রাজ্যেরই দুটো ছোট দল, তারা আমাদের সঙ্গে একত্রিতভাবে এই লড়াইয়ে আছে, ত্রিপুরা পিপলস পার্টি এবং গণমঞ্চ। তো এই লড়াইটা সম্পূর্ণরূপে আমরা আমাদের সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে লড়াই করছি। আমরা আশাবাদী যে অন্যান্য বছরের থেকে আমাদের এবারকার যে ফল, মানে 18 সালের পরে আমাদের যা এই রাজ্যের যে ভোটের যে পার্সেন্টেজ যেটা ছিল, এটা অনেকটা এবার ইমপ্রুভ হবে এবং অনেক জায়গাতেই আমাদের সঙ্গে শাসক দলের লড়াই হবে। এখন শাসক দল তো বহুধা বিভক্ত, কোথাও বিজেপি, কোথাও ত্রিপুরা মথা, কোথাও আইপিএফটি। তো স্বাভাবিকভাবেই যেখানে যে শক্তিশালী, তাদের সঙ্গে এই মানে পঞ্চমুখী লড়াইয়ে কংগ্রেস দল বরাবর এখানে মানে এই চ্যালেঞ্জটাকে আপনার বজায় রাখবে একেবারে। এবং আমরা যদি শুধুমাত্র 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের কথাই বলি, বহু দশক থেকেই এই বিধানসভাটা কংগ্রেসের গড় হিসাবে পরিচিত ছিল। যিনি প্রয়াত হয়েছেন সেখানকার বিধায়ক বিশ্ববন্ধু সেন, তিনি কংগ্রেস দলেই ছিলেন এবং ওনাকে বা কংগ্রেস দলকেই ধর্মনগরের মানুষ অনেক বছর ধরে টানা জিয়ে রেখেছিল, জয়ী করেছিল যখন সিপিআইএমের শাসন, বামফ্রন্টের শাসন ত্রিপুরায় ছিল। এবারের নির্বাচনে সিপিআইএমের সাথে সেই বোঝাপড়াটা কেন হয়নি, বা আপনারা কি বোঝাপড়া করতে গিয়েছিলেন, বা সিট সমঝোতার বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল? দেখুন, একটা স্বাভাবিক ধারা রাজনীতিতে কিছু কিছু বিষয় আছে যেগুলি উল্লেখ করাটার প্রয়োজন হয় না। কারণ আমরা লড়াইটা করছি বর্তমান শাসক দলের বিরুদ্ধে। শাসক দলকে পরাস্ত করা আমাদের লক্ষ্য। আমরা বিগত কয়েকটা নির্বাচনে শাসক দল যাতে সেখানে পরাজিত হতে পারে তার শক্তির অ্যানালাইসিস করে বা শক্তিটাকে পর্যবেক্ষণ করে আমরা সেখানে উপনির্বাচনগুলিতে আমাদের প্রার্থীকে আমরা সেখানে দাঁড় করাইনি। আমরা আশা করেছিলাম যে ধর্মনগরের ক্ষেত্রে হয়তো আমরাই প্রতিদ্বন্দ্বী রূপে শাসক দলকে আমরা পরাস্ত করব। তো শাসক দলকে পরাস্ত করার ক্ষেত্রে আমাদের যে প্রার্থী বা আমাদের বিগত দিনের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা বজায় থাকবে, এটা আমাদের ধারণা ছিল। যাই হোক, দেখা গেল অল অন এ সাডেন একটা সময়ে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দিল বামপন্থী দলের তরফ থেকে। তো স্বাভাবিকভাবেই এই নিয়ে আমরা যতটা আমাদের দিক থেকে আমরা যতটা জনগণের পালসটা আমরা বুঝতে পেরে যে অ্যাপিল আমরা রেখেছিলাম এই ধর্মনগরবাসীর বা রাজ্যের যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, যারা লড়াইটাকে কেন্দ্রীভূত করতে চেয়েছিল বিজেপি বা তার সহযোগী দলগুলির বিরুদ্ধে, আমরা আমাদের পদক্ষেপটাও সেই রকমই ছিল। কিন্তু বাস্তবিক এটা হলো যে এখন আমরা লড়াইয়ের ময়দানে এখন ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা বা অন্যান্য ছোট দলও আছে, এটা থাকে বরাবর। তবে বড় দল রূপে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, যেটা আমরা এটা প্রত্যাশিত ছিল না। এখন লড়াইয়ের ময়দানে যেহেতু নেমেছি আমরা জেতার জন্যই লড়াইটাকে কেন্দ্রীভূত করেছি। আপনার কি মনে হয় না কোথাও যে বিরোধী যে একটা ভোট ছিল সেটা এখন ভাগ হয়ে যাবে এবং খুব স্বাভাবিকভাবেই মাইলেজ বিজেপি পেয়ে যাবে? আপনি শুরুতেই একটা কথা বলেছেন যে ধর্মনগরটা কংগ্রেসের গড়। আইডিওলজিক্যালি যারা কংগ্রেস দলের কর্মী সমর্থক, কোনো একটা সময়ে তারা শিফট করেছে এবং
বর্তমান পরিস্থিতি যা ধর্মনগরের বুকে যতটা আমরা উপলব্ধি করেছি, সেখানে একটা কংগ্রেসকে সেখানে ফিরিয়ে আনার, কংগ্রেসকে সেখানে শক্তিশালী করার আবার একটা প্রবণতা, এটা জনগণের মধ্যে যেমন এটা পরিলক্ষিত হচ্ছে। কংগ্রেসের বিগত দিনের পুরনো নেতাকর্মী যারা আছে তারা সবাই ঐক্যবদ্ধভাবে ঘর থেকে বেরিয়েছে, রাস্তায় নেমেছে এবং এই লড়াইটাকে তারা একটা মানে বলা চলে যে গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াইয়ের মতো করে তারা দেখছে। তো স্বাভাবিকভাবেই কংগ্রেস সেখানে একটা ভালো ফল করবে এই প্রত্যাশা অন্তত আমরা সবাই প্রত্যেকেই আমরা এটা করছি। আমরা যদি এবার এডিসির দিকে লক্ষ্য করি, আপনারা দুটো রাজনৈতিক দলের সাথে মিলিতভাবে সেখানে প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এডিসিতে বিগত 5 বছর ধরে মথা বিজেপিকে দোষারোপ করে আসছে, বিজেপি মথাকে দোষারোপ করে আসছে। আপনারা সেখানে প্রচারে গিয়েছেন বা প্রার্থীরা প্রচারে যাচ্ছেন, কংগ্রেসের তরফ থেকে কি স্টেটমেন্ট থাকবে যে তিপ্রাসাদের এই 5 বছরে কি পরিবর্তন হয়েছে, কাকে আদতে দোষারোপ করা উচিত, রাজ্য সরকারকে না মথাকে, কে আসল দোষী বা কি উন্নয়ন হয়েছে, মানুষ কি চাইছে এখন এডিসিতে, সেটা যদি কংগ্রেসের কি স্ট্যান্ড এই বিষয়ে? দেখুন, শাসক দল বিরোধী দল ন্যাচারালি নির্বাচনী ময়দানে বলুন বা তার রাজনৈতিক কর্মসূচিতে একে অন্যের উপর দোষারোপের যে বিষয়টা বা কাঠগড়ার দাঁড় করাতে চায়। কিন্তু আমাদের রাজ্যে যেটা সবচেয়ে বড় বিষয় যে জাতি উপজাতি দুটো অংশের মানুষকে শান্তিপূর্ণভাবে সম্প্রীতির সঙ্গে তারা যেন বসবাস করতে পারে, তাদের অধিকার, তাদের ক্ষমতায়ন বা তাদের উন্নয়ন, এই বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই রাজ্যে আজকে বিজেপি সরকার প্রায় 8 বছরের উপরে, মথা 5 বছর এই প্রশাসনে আছে। নিরবিচ্ছিন্নভাবে এখানে মানে উভয় দল তাদের অ্যাবসলিউট প্রশাসনিক ক্ষমতা নিয়ে তারা জনগণের উন্নয়নের জন্য কাজ করছে, এটাই সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল। কিন্তু আজকে নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে এসে যারা শরিকি হিসাবে রাজ্য সরকারের ক্ষমতায় আছেন, দেখা গেল যে এডিসি প্রশ্নে তারা এখন একে অন্যের বিরুদ্ধে লড়াই করছে এবং প্রতিদিন দুর্নীতির প্রসঙ্গ তুলে একজন আরেকজনকে বা একটি দল আরেকটি দলকে তারা দোষারোপ করে চলেছে। এখন প্রকৃত গার্জিয়ান কে? এখানে এডিসিতে যদি দুর্নীতি হয় তাহলে এই দুর্নীতি রোধ করার দায়িত্ব কার ছিল? রাজ্য সরকারের। রাজ্য সরকার এতদিন কেন এটা দেখেনি? কাকে সুযোগ করে দেওয়ার জন্য রাজ্য সরকার আজকে যে কথাগুলি বলছে সেই দিন তারা কেন এর দায়িত্ব নেয়নি? তাহলে ব্যর্থতার দায়ভার রাজ্য সরকারের উপর। আর যাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বলা হচ্ছে, যদি সত্যিকার অর্থে তারা উন্নয়ন করে থাকে তাহলে এই দুর্নীতির অভিযোগ শরিক দল হিসাবে তাদেরকে অন্তত শুনতে হতো না। আজকে ব্যর্থতার দায়ভার দুজনের ঘাড়ে বর্তাচ্ছে। আদিবাসীরা শুধু প্রতিশ্রুতি নানাভাবে নানা উপায়ে তাদেরকে প্রলোভিত করা, তাদের এই বিভিন্ন দাবি দাওয়া, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা, এগুলিকে শুধু প্রলম্বিত করে চলেছে। নো কম্প্রোমাইজ, কনস্টিটিউশনাল সলিউশন, এই সমস্ত কথাগুলি এগুলি শুনতে ভালো লাগে, কিন্তু প্রকৃত অর্থে মানুষের জন্য যেটা করা প্রয়োজন, যে বিষয়টাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেইগুলি না দিয়ে শুধু দিল্লিমুখী একটা প্রবণতা, শুধু আদিবাসী জনগোষ্ঠীকে বুঝিয়ে যাওয়া, এটাতে আমার মনে হয় যে এরাই ঠকছে এবং এরা ধীরে ধীরে রিয়েলাইজ করছে। এবং আমি শুধু এইটুকু বলবো যে জাতীয় কংগ্রেস দল কখনো আদিবাসীদের নিয়ে রাজনীতি করেনি, তাদের উন্নয়ন নিয়ে কংগ্রেস দলের কোথাও কোনো রকম খামতি ছিল না। প্রতিটা সরকার, জওহরলাল নেহরুর সরকার থেকে শুরু করে এই ত্রিপুরা রাজ্যের জন্য ট্রাইবেল ডেভেলপমেন্ট, আমাদের ব্লক গঠন করা থেকে শুরু করে ইন্দিরাজির হাত ধরে এডিসির প্রবর্তন,
রাজীবজি উনি শান্তি চুক্তির মাধ্যমে এই সংরক্ষণ বাড়িয়ে 17 থেকে 20 এবং ডক্টর মনমোহন সিংয়ের সরকারে থেকে এমজি এনরেগা থেকে শুরু করে বনের অধিকার আইন, বিভিন্ন ঘর বাড়ি বাসস্থান, অন্ন বস্ত্র, এই নানা কর্মসূচি, নানা প্রকল্পে দেশের আদিবাসীদের সাথে সাথে রাজ্যের আদিবাসীদের উন্নয়নের জন্য তারা পদক্ষেপ নিয়েছে। এই ধরনের পদক্ষেপ আমরা না বিজেপি সরকারের তরফ থেকে দেখেছি, বা এর আগেও বিগত দিনে যারা শাসন করেছে তারা তো জমির পাট্টা নিয়ে এখানে স্বজন পোষণ হয়েছে, রাজনীতি হয়েছে। 1 লক্ষর উপরে মানুষকে আরও জমির পাট্টা দেওয়া যেত, কিন্তু এটা দেওয়া হয়নি স্বজন পোষণ করার কারণে। আজকে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ তারা তাদের জমির অধিকারের জন্য তারা লড়াই করছে, তারা বাসস্থানের জন্য লড়াই করছে, জল জমি জঙ্গলের অধিকারের জন্য তাদের লড়াই করতে হচ্ছে। এই লড়াইটা তো আমাদের রাজ্যে শুধু নয়, সারা দেশে রাহুল গান্ধীজির নেতৃত্বে হচ্ছে। যারা সংরক্ষণকে সংবিধান থেকে মুছে ফেলতে চায়, যারা রাজ্যে রাজ্যে আদিবাসীদের উপর উৎপীড়ন অত্যাচার করে আদিবাসীদেরকে বি ক্লাস সিটিজেন রূপে রেখে দিতে চায়, যারা মন্দিরে ওই আদিবাসী দলিত তারা যদি পুজো দিতে যায়, মন্দির জল দিয়ে ধুলাই করে, যারা এই দেশের মানুষের কাছে বার্তা দিতে যায় যে আদিবাসীরা, দলিতরা, পশ্চাৎপদরা, সংখ্যালঘুরা তারা হলো সব বি ক্লাস সিটিজেন, যারা হিন্দুত্ববাদের এজেন্ডা তুলে বিভাজনকে সুনিশ্চিত করতে চায়, একটা বিভেদকামী শক্তিকে যারা মদত দিয়ে রাজ্যে রাজ্যে এই প্রশাসনকে কাজে লাগিয়ে যারা ক্ষমতায় ফিরে আসতে চায়, টিকে থাকতে চায়, তাদের বিরুদ্ধে আজকে কংগ্রেস দলের লড়াই। তো স্বাভাবিকভাবেই আমরা লক্ষ্য করছি বিগত কয়েকদিন ধরে এই নির্বাচন ঘোষণার পরে প্রতিদিন কোনো না কোনো অঞ্চলে, বিশেষ করে আদিবাসীরা যারা এডিসি এলাকায় বসবাসকারী, তারা কংগ্রেস দলে যোগদান করেছে। আগামী দিনগুলিতে এটা আরও ভয়াবহ রূপ নেবে, আরও ব্যাপকভাবে কংগ্রেস দলে আদিবাসী ভাই বোনরা এসে যুক্ত হবে। এবং কংগ্রেস দল আজ থেকে 2 বছর আগে আমরা আপনাদের মাধ্যমেই আমরা জানান দিতে চেয়েছি যে আমাদের আদিবাসী কংগ্রেস সারা রাজ্যে আমাদের কাজ চলছে। আমরা আদিবাসীদের মধ্যে জনমত তৈরি করার প্রয়াস যেটা নিয়েছি, আমাদের সফলতা আমরা প্রথম মাইল ফলক হিসাবে আমরা নেব যে 28টা সিটে একসাথে আমরা ক্যান্ডিডেট দিয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছি। এবং আজকে উইথড্রলের লাস্ট সময় পার হয়েছে, আমি বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছে। আমাদের ক্যান্ডিডেটরা কোনো ভয়ভীতি, কোনো কিছু চাপের কাছে তারা নতি স্বীকার করেনি, যদিও 1-2টা জায়গাতে চেষ্টা হয়েছে, গতকালকেও 1-2 ঘটনা ঘটেছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ হিসাবে জানাচ্ছি, তারপরেও আমাদের দলীয় যে প্রচার জোর কদমে সারা রাজ্যে সেটা চলছে। আমরা দেখেছি ইতিমধ্যেই আপনাদের প্রচার এর জন্য তারও লিস্ট প্রকাশ করা হয়েছে, যারা আসবেন, কারা কারা আসছেন প্রচারের জন্য দিল্লি থেকে? এই মুহূর্তে আমার কাছে যতটুকু খবর এসছে, আমাদের হাই প্রোফাইলদের মধ্যে তেলেঙ্গানা রাজ্য থেকে একজন মন্ত্রী আমাদের রাজ্যে আসছেন, উড়িষ্যা থেকে আমাদের একজন হাই প্রোফাইল লিডার আসছেন, আর আরও 1-2 জন এখনও আমি কনফার্মেশন পাইনি। 30 বা 31 তারিখের মধ্যে আমরা পরিষ্কারভাবে জানতে পারবো, কারণ আমাদের 30-31-এর মধ্যে আমাদের সেক্রেটারি ইনচার্জ, স্টেট ইনচার্জ, তারা দুজনেই রাজ্যে আসছেন। তো তারা আসার পর আমাদের কর্মসূচির আরও বিস্তৃত আমি আপনাদের জানাতে সক্ষম। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কিছু অসামাজিক কার্যকলাপ, হুমকি থেকে শুরু করে নানা ইস্যু ঘটছে, যাতে রাজ্যের শান্তি শৃঙ্খলায় প্রভাব পড়ছে, এবং তারই জন্যে পুলিশ প্রশাসন কেমন কাজ করছে, এই সমস্ত বিষয় নিয়ে সরকারের কি ভূমিকা,
এবং ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি আমাদের সাথে রয়েছেন, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে কংগ্রেস এই বিষয়টাকে কিভাবে দেখছে। আমরা দেখলাম বিশালগড় সহ আরও একাধিক এলাকায় গোটা ঘটনাটা ছড়িয়ে পড়ে, সেখানে পিস্তলের গুলি মানুষের বাড়ি ঘরে দেওয়া, তাদের প্রাণনাশের হুমকি দেওয়া, এই যে ঘটনাগুলি ঘটছে, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি থাকবে? সারা রাজ্য জুড়ে একটা নির্বাচনী আবহাওয়ায় এডিসি নির্বাচন বা ধর্মনগরের উপনির্বাচন, আমরা এর গুরুত্ব অনুধাবন করে রাজ্যে ক্রমবর্ধমান এই যে আইন শৃঙ্খলার অবনতি, শাসক দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এবং মুখ্যমন্ত্রী এলাকাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ, আগ্নেয়াস্ত্রের অবাধ ব্যবহার বা রাজ্যের বিভিন্ন জায়গায় বাড়িঘরে হামলা, মহিলাদের উপর আক্রমণ, মহিলাদের নির্যাতন, অনেক জায়গায় আমরা দেখেছি যে মূল্যবান জিনিসপত্র লুট করার হুমকি দেওয়া হচ্ছে, তুল্যা আদায়ের জন্য লক্ষ লক্ষ টাকা দাবি করা হচ্ছে। সারা রাজ্যেই একটা অরাজক পরিস্থিতি। আরক্ষা প্রশাসন আজকে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা যাদের নামধাম দিয়ে মামলা হচ্ছে, আরক্ষা প্রশাসন তাদেরকে ছাড় দেওয়া বা তাদেরকে কিভাবে আড়াল করা যায় তার একটা প্রচেষ্টা, লোক দেখানো কিছু কিছু গ্রেপ্তার বিভিন্ন জায়গায় হচ্ছে। কিন্তু এই যে আইনশৃঙ্খলার অবনতি, তার কোনো ধরনের এটা রোধ করা যাচ্ছে না। এটাকে মানে আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি যেটা ছিল, এটাকে বহাল করার জন্য কোনো পদক্ষেপ নেই। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা অবগত করে অবিলম্বে একটা পদক্ষেপ নেওয়ার জন্য বা পুলিশ প্রশাসনকে আরও বেশি করে তারা যেন সতর্কতার সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে নিয়ে আসে, তার জন্য আমি জানিয়েছিলাম। তো সবসময়কার মতোই চিঠি আমরা দিচ্ছি, কিন্তু তার প্রাপ্তি স্বীকারটাও আমরা জানতে পারি না বা জানানো হয় না, বা এ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না সেই সম্পর্কেও আমাদেরকে অবগত করা হয়নি। এতে করে বোঝা যাচ্ছে যে শাসক দলের অভ্যন্তরীণ বিষয়ে রাজ্যের আরক্ষা প্রশাসন বলুন বা আরক্ষা প্রশাসনের যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনারাও এর ঊর্ধ্বে আসতে পারছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রীও এই যে ওনার দলের ভেতরে আভ্যন্তরীণ যে গোষ্ঠীকুন্দল, এই গোষ্ঠীকুন্দলের ঊর্ধ্বে এসে আইন প্রতিষ্ঠার জন্য, আইনি শাসনটাকে বা সুশাসনের কথা যেটা বলেছেন, সেই সুশাসনের জন্য উনি কোনো ধরনের পদক্ষেপ নিতে পারছেন না। কেন পারছেন না এটাই আমাদের জানার বিষয়। তবে আমরা আশা করব যে মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষেপ নেবেন এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিয়ে তারা সেখানে এই যারা এই ধরনের অন্যায় অবিচার করে চলেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে, কঠোর শাস্তির ব্যবস্থা করবেন, এটা আমরা প্রত্যাশা করছি। অন্যথায় রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, মানুষ এটা ভালো চোখে দেখছে না এবং তার প্রতিফলন ঘটবেই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। একেবারেই ত্রিপুরা রাজ্যে যখন নির্বাচনী মাহল একেবারেই সরগরম এবং সেই সময় দাঁড়িয়ে এডিসি এবং অন্যদিকে ধর্মনগরের উপনির্বাচন, সব মিলিয়ে আমরা কংগ্রেসের কি বক্তব্য রয়েছে, তারা কিভাবে পরিকল্পনা এবং কিভাবে প্রচার এবং তার পাশাপাশি কতটা আত্মবিশ্বাস নিয়ে তারা ভোটের ময়দানে নেমেছেন, সমস্তটা আমরা তুলে ধরলাম। এখনকার মতো বিদায় নেব। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো অক্ষয় তৃতীয়া বিশেষ অফার। 10 থেকে 25 এপ্রিল 2026 পর্যন্ত 700 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায়, 20% ছাড় হীরের গয়নার মজুরিতে এবং হীরের মূল্যে, রূপোর গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যেও 20% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালিউ, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের প্রতিটি শাখায় রয়েছে ফ্রি জেমস্টোন এবং গোল্ড টেস্টিং সুবিধা, সাথে ফ্রি জুয়েলারি ইন্স্যুরেন্স। আমরা প্রতিদিনই খোলা, তাই আজই চলে আসুন আপনার নিকটবর্তী রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল।